আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা নেবেন। ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের 12টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের 12টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের 14 লক্ষ লোক চাকরি হারিয়েছে গত 17 মাসে, এবং জিডিপি নাকি কমে 4-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক একসময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার থেকে এখন কমে 57 লাখে নেমেছে, বাকি 43 লাখ নাই। তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে। তো আজকে আমি 4টা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটু মিরেরসরাই নিয়ে। মিরেরসরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা। এটি চট্টগ্রামের উত্তর দিকে অবস্থিত, চট্টগ্রাম বন্দর থেকেও এটা উত্তর দিকে অবস্থিত। এটার একদিকে ফেনী জেলা, আর একদিকে রয়েছে পাহাড়ি অঞ্চল, এবং এর খুব কাছেই কিন্তু ভারত। এই যে ভারতের ত্রিপুরা এখান থেকে 60 বা 70 কিলোমিটার দূরে আনুমানিক, আবার মিজোরাম 120 থেকে 140 কিলোমিটার দূরে। যদিও সড়ক পথে এই মিরেরসরাইয়ের সাথে ত্রিপুরার কোনো যোগাযোগ নেই, ওই অঞ্চলটা পাহাড়ি এলাকা, বাট ইটস ভেরি ক্লোজ। তো এইটা আবার ইট কানেক্টস মানে কক্সবাজার, চট্টগ্রাম এবং যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে এগুলোর চিকেন নেক বলা হয় এই মিরেরসরাইকে। এবং এই মিরেরসরাইয়ের কাছে কিন্তু সেই পেকুয়া বাজার, আপনারা যারা আমার শো নিয়মিত দেখেন, আমি মাঝে মধ্যে এই কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের কথা বলি, যে বাজারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে আরাকান আর্মি, বিদেশি সেনাবাহিনীর অনেক বিচরণের কথা আমি বলেছি। তো সেই দিক দিয়ে এই মিরেরসরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা। এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল, এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ। এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে। তো এটা একটা, এই জায়গাটা প্রায় 900 একর জায়গা, একটা বিশাল জায়গা। তো সেই চুক্তিটা এই ডক্টর ইউনূস এসে বাতিল করেছে, এবং বাতিল করে তারা গত পরশুদিন এই 26শে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি BEGA, এই BEGA এর একটা সভায়, গভর্নিং বডির সভায়, যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো এই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী, যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা 61%, মানে 61% বিনিয়োগ নাই হয়ে গেছে। তো এখন সে বোঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত্র, যুদ্ধ বিমান, এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার, যেমন গুলির নাকি অনেক অভাব, স্বল্প মাত্রার মিসাইল, ট্যাঙ্কের অ্যাক্সেসরি, এগুলো নাকি অভাব। সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সুতরাং মিরেরসরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক। এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে। অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মিরেরসরাইটা নাও, এবং এখানে তারা এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে। এখন দেখেন, ভারতের এত কাছের একটা জায়গায় আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এর আগে লালমনিরহাটের যে বিমানবন্দর, সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে, যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে। অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে। তো স্বভাবতই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে, বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি।
যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই মিরেশরাই নিয়ে দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকাল 27শে জানুয়ারি ছিল মঙ্গলবার, চীনের সাথে এই G2G চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল CETC এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। তো এই যে কদিন আগে গত 23 তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সে কিন্তু ডক্টর খলিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে গতকাল 27 তারিখেই দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপারকেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সেই ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাই হোক তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতদূর সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এইটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল NCT নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটসের DP ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই DP ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পন্ন করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সবাই এই চুক্তিটার বিরুদ্ধে, কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে।
ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে থাকেন, আপনার কাজের মধ্যে ধারাবাহিকতা থাকে, তাহলে আপনি একদিন সফল হবেনই। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে আমাদের ডার্বি ভাই, যাকে আপনারা সবাই অনেকে নাপা বলে থাকেন, প্যারাসিটামল না তো নাপা বলে থাকেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে আবার অনেকে তিনি যেহেতু একটু ধূমপান করতেন ডার্বি সিগারেট, এই জন্য ডার্বি নাসির বলেন। তিনি সাম্প্রতিক উদাহরণ যে লেগে থাকলে চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন যে কোনো না কোনোভাবে যাতে তিনি মার খেতে পারেন। মার খাওয়ার জন্য যত ধরনের উৎসাহ উদ্দীপনা দেখিয়ে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলেন, সেই তুলনায় আসলে হতাশ হতে হয়েছে। কারণ হচ্ছে কোনো একটা কারণে মির্জা আব্বাস তিনি আসলে তো গুরুত্ব দিচ্ছিলেন না, এবং বিএনপির লোকজন কোনোভাবেই এই নাসিরকে মারতে চায় না। মানে বিএনপিও আজকাল অলস হয়ে গেছে, ক্ষমতায় যাবে এই জন্য বোধহয়। সেটা যাই হোক, অবশেষে তিনি সফল হতে পেরেছেন। ঢাকার একটা কলেজে তিনি গিয়েছিলেন, সেখানে পিঠা উৎসব হচ্ছিল এবং তিনি পিঠা না খেয়ে পিঠা খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেখানে থাকা ডিম চিতই দিয়ে বোধহয় তাকে মারা হয়েছে, যেটাকে উনি বলেছেন ডিম মেরেছে, বা হয়তো ডিম মেরেছে, চিতই ছিল না, শুধুমাত্র ডিম মেরেছে। ডিম পিঠা খেতে গিয়ে পিঠা খেয়ে তিনি আহত হয়েছেন, এবং তিনি শুধু একা আহত হন নাই, এখানে প্রায় 1 ডজন শিবিরের নেতা এবং 1 জন এনসিপির নেতা আহত হয়েছেন। আমি বুঝলাম না, উনি নিজে এনসিপির নেতা, ওনার সাথে তো এনসিপির লোকজন বেশি থাকার কথা, কিন্তু এনসিপির 1 জন আহত হয়েছেন এবং শিবিরের 1 ডজন আহত হয়েছেন। ডিম ছুটতে দেখলাম 1টা বা দুটো ডিম দিয়ে এতগুলো লোককে আহত করে ফেলা, এটা কিন্তু আমি সেই কলেজের যারা ডিম মেরেছেন তাদেরকে সাধুবাদ দিতে হয়। তাদেরকে আমি আশা করি যে জাতীয় ক্রিকেট দলের সুযোগ দেওয়া হবে, যদিও ক্রিকেট খেলা হচ্ছে না আজকাল, এবং ক্রিকেট আমরা বিশ্বকাপে খেলবো না, আমাদের 3 আসিফ মিলে সেই বুদ্ধি বের করেছেন। কিন্তু তারপরেও 1 ডিম দিয়ে যদি 1 ডজন লোককে আহত করা যায়, তাহলে একটা ক্রিকেট বল দিয়ে আমি শিওর যে 12 জন প্লেয়ারকে আউট করে দেওয়া যেত। 1 জন বোলারই সেটা সম্ভব ছিল, এবং সেই বোলারটা সেই ঢাকার সেই কলেজের মধ্যেই পড়াশোনা করে থাকেন। গল্পটা বাড়ানোর আগে আসলে একটা গল্প বলি। এক লোক হঠাৎ করে বড় লোক হয়ে গিয়েছে, লেখাপড়া জানে না, দুনিয়ার খোঁজ খবরের মধ্যে নেই, তো উনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছেন, লটারি পেয়েছেন। তাকে নিয়ে যাওয়া হয়েছে একটা টেবিল টেনিসের ফাইনাল খেলার প্রধান অতিথি করে। খেলা হয়েছে, জমজমাট খেলা। খেলার পরে উনি পুরস্কার দিতে দাঁড়িয়েছেন, তো প্রধান অতিথি একটা বক্তৃতা দিতে হয়, তাকে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। তো উনি বলছেন, আমি যে হালায় হারছে হেরেও ধন্যবাদ দেই না, যে হালায় জিতছে হেরেও ধন্যবাদ দেই না, আমি ধন্যবাদ দেই হেই মুরগিটারে, যে হালায় এমন ডিম পাচ্ছে 2টা লোকে পিড়ে দে কিছুই করতে পারলো না, ডিমটা হালায় ফাটলো না। সেই ডিম নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে পড়েছে। আমরা পুরো ঘটনার নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, ক্ষোভ জানাই, এবং আমি শিওর যে আমার দর্শকরা তাই করে থাকবেন। এখন সেই ডিমের আলাপের থেকে আমরা চলে আসি এই যে নাটকের রাজনীতি, এই যে অভিনয়ের রাজনীতি। শুধু ডার্বি নাসির না, ডার্বি নাসিরের সাথে তার যে লোকজন আছেন, তার যে পুরো পলিটিক্যাল পার্টি, একটা কি যেন ন্যাশনাল কি পার্টি অনেকে বলেন, কমেডি পার্টি, এই পুরো পার্টিটা এনসিপি যে এই যে কমেডির জায়গায় চলে আসলো, জামাতের 3য় বাচ্চা, তারা কি আসলে এইভাবে আর সফল হবে? আমার কথা হচ্ছে এইভাবে তারা আর সফল হতে পারবেন না। যে নাটকের মাধ্যমে তাদের উত্থান, যে বিভিন্ন ধরনের মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে তাদের উঠান, তারা যেভাবে মানুষের সিম্পেথি পেয়েছিলেন সেই সিম্পেথি এখন আর নাই।
সেই সিম্পেথি নাই, এবং শুধু তাই নয়, মানুষজন অনেকটা তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এবং তারা যদি তাদের স্ক্রিপ্ট না বদলান, তারা যদি তাদের পরিকল্পনা পরিবর্তন না করেন, তাহলে এই রাজনৈতিক দলের আগামীতে আর কোনো ভবিষ্যৎ আমি দেখি না। জামাত ইসলামীর প্রথম বাচ্চা এবি পার্টি আমরা দেখতে পেয়েছি যে এটা খুব একটা সফল হতে পারে না। এই দ্বিতীয় বাচ্চা এনসিপি, এবং পরবর্তীতে আরও কিছু বাচ্চা আমি দেখলাম লাইনে আছে, এনসিপি আরও কি যেন ওগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো আসলে সফল হবে না যদি না স্ক্রিপ্ট তারা বদলাতে পারেন। এখানে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই, রাজনীতি খুব সিরিয়াস খেলা এবং রাজনীতি বেশ লম্বা গেম। এখানে হুজুগ তোলে, বুজুগ বাজুং করে খুব বেশি দিন সাকসেসফুল হওয়া যায় না। ডারবি নাসিরের এই ঘটনা তার একটা প্রমাণ। আমরা দেখতে পেলাম যে ডারবি নাসির যখন ডিমাহত হলেন, বা আন্ডাহত বলেন, আন্ডা বললে আবার আন্দালিপ পার্থ মাইন্ড করতে পারেন, যাক ডিমাহতই আমরা বলি, ডিমাহত হলেন, তারপরে তারা এটাকে অনেক বড় হাইপ তোলার চেষ্টা করেছেন, মিছিল করার চেষ্টা করেছেন। নাহিদ সাহেব বলেছেন যে তারেক সাহেবের ইঙ্গিতে, মির্জা আব্বাসের সম্মতিতে কি যেন ডারবি নাসিরকে মারা হয়েছে। ট্রাস্ট মি, উনি এত বড় নেতা নন। এবং আমি দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের চ্যালেঞ্জ করেছেন যে জুলাইয়ের আন্দোলনে ডারবি নাসিরের ডারবি নাসির না, নাসিরউদ্দিন পাটোয়ারির আসলে এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না, কিন্তু কোটারির স্বার্থে তাকে একটা জাতীয় নেতা বানানো হয়েছে এবং তার মাধ্যমে ক্রমাগত উস্কানি দিয়ে এই দেশের রাজনৈতিক পরিবেশকে আরও বেশি কলুষিত করার একটা চেষ্টা করা হচ্ছে। সেটা যাই হয়ে থাকুক, এখন যদি তারা সিরিয়াস রাজনীতি না করে থাকেন, এই তরুণদের উপরে যাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল, কিছু কিছু লোকের ছিল, সেটা আশা হতে হবে। এবং এই যে ফেনীর বন্যার জন্য টাকা তুলে সেই টাকাকে চুদলিং পং করে দেওয়া এবং এই ধরনের কাহিনীগুলো দিয়ে তারা যেভাবে শুরু করেছেন, তাদের যে উপদেষ্টাটা ছিল, মানে সবচেয়ে দুর্নীতিবাজ উপদেষ্টা বলতে যাদেরকে বোঝায়, এই সবগুলাই তাদের ছিল। এই যে এখন একজন আছে আসিফ, ও তো আর নির্বাচনে দাঁড়ানোরই সাহস পেল না, যাকে সবাই 300 কোটি সজীব ভুইয়া হিসাবে চিনেন, ওয়েস্টিনের হাসখোর। এবং আরেকজন আছে, ও তো এখন দেখি যে এনসিপিতেও নাই। এটা হচ্ছে কি যে মুজিববাদ খেয়ে ফেলতে চেয়েছিল এবং ভাইকে বিদেশ থেকে এনে তথ্য উপদেষ্টা ছিল আমাদের পরবর্তীতে মেটিকুলাস মাহফুজ। সেই মেটিকুলাস মাহফুজ এবং অন্যান্যরা এখন আবার চেষ্টা করছে তারা বিভিন্ন ধরনের নাটক তৈরি করার, এবং এই নাটক আগামীতে আসলে কোনো একটা কাজে আসবে না। সিরিয়াস রাজনীতি তাদেরকে করতে হবে, এবং সিরিয়াস রাজনীতি যদি তাদের করতে হয় তাহলে শুধু জামাতের জোটে গেলে হবে না, তাদেরকে জামাতের ভিতরে প্রবেশ করে ফেলতে হবে। এবং আমার ধারণা নির্বাচনের পরে তাই হবে। অধিকাংশ রাজনীতিবিদ, এইসব তরুণ রাজনীতিবিদ, তারা জামাতে ঢুকে যাবেন এবং তারা গুপ্ত এনসিপি থেকে, আগে গুপ্ত ছাত্রলীগ ছিলেন, গুপ্ত এনসিপি থেকে প্রকাশিত জামাত হয়ে যাবেন। সততার সাথে রাজনীতি করুন, প্রকাশ্যে রাজনীতি করুন। এইসব ডিমাহতের নাটক বাদ দিতে হবে, এই ধরনের ছদ্মবেশী গুপ্ত অভিনয় বাদ দিতে হবে। সাদাকে সাদা বলুন, স্পেডকে স্পেড বলুন, রাজনীতিকে রাজনীতি বলুন। এটা তাদের জন্য ভালো হবে এবং তাদের এই নাটক থেকে দেশ ও জাতি মুক্ত হবে। আমি আলোচনার শেষে মির্জা আব্বাসকে দোয়া করতে চাই। বেচারা এই বুড়া বয়সে বড়ই একটা খতরনাক অবস্থায় পড়েছেন। তার এখানের মধ্যে আগে একজন ছিল কি ডস ছিঁড়ে ফেলা, হাদি সাহেব ছিলেন। হাদি সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তারপরে নাজিল হয়েছে ডারবি নাসির, এবং একই সাথে আরেকটা দেখলাম মুকুট পরে ঘুরে বেড়াচ্ছে এই রাতামু রোগের মতো, মেঘনা আলম। ওই আরেক নাটক, ট্রাক মার্কা নিয়ে দাঁড়িয়েছে। কি যেন কোন এক অ্যাম্বাসেডারের, সৌদি অ্যাম্বাসেডারের চাকরানি না কিছু একটা ছিলেন বোধহয় উনি। যাই হোক, কারো পেশাকে আমি ছোটো করে দেখি না। তারা এইখানের মধ্যে ক্রমাগত মির্জা আব্বাসের সাথে নাটক করে বেড়াচ্ছেন। শত শত মোবাইল ফোনে তাদের ভিডিও এবং রিল ভাইরাল করা হচ্ছে। আল্লাহ মির্জা আব্বাসকে বুড়া বসে অপমান থেকে রক্ষা করুন, এবং তিনি যে ধৈর্য ধরে আছেন, এদের যন্ত্রণা যে তাকে প্রতিনিয়ত সহ্য করতে হয়, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। এবং আমি জানি যে মির্জা আব্বাসকে হয়তো দুনিয়া না হলেও আখেরাতে আল্লাহ এর একটা রেজাল্ট দেবেন। ঢাকা 8 আসন একটা কৌতুকের আসন হয়ে দাঁড়িয়েছে, এবং আগামীতে ডিমের পরে আমরা যাই না আর কি দাঁড়াবে। ডিমের পরে হয়তো টমেটো আসতে পারে বা অন্য কিছু আসতে পারে, বাট যাই করুন, এইসব নরম নরম ঢিলাঢিলির মধ্যেই থাকুন। জিনিসটা যাতে সন্ত্রাসের দিকে না যায়, জিনিসটা যাতে উস্কানির দিকে না যায়, সেই দিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকুন। অনেকদিন পরে ফিরলাম, অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে এসেছি, এবং নির্বাচনের আগ পর্যন্ত যাতে সুস্থ থাকি, মির্জা আব্বাসের মতো না হোক, নিজের মতো করে যাতে সুস্থ থাকি, এই দোয়াটা করবেন।